প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন এই যুক্তরাষ্ট্রে। তার এই যুক্তরাষ্ট্রে আসা নিয়ে আজ কি আমাদের এখানে প্রবাসীর যত ভাই বোনেরা আছেন তারা কি প্রস্তুতি নিয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাথে দেশের সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া কিছু ঘটনার উপর আমরা আলোকপাত করব। তো আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি এবং আজকের এই সব বিষয় আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাখাওয়াত বিশ্বাস। উনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক। এবং আমার সাথে আছেন জনাব দরুদ মিয়া রোনেল, উনি সহসভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। যে প্রশ্ন আজকে আপনাদের কাছে, যে আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, নেত্রী আসছেন, সে শুধু আমাদের আওয়ামী লীগের নেত্রী নন, কিন্তু তিনি আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আসছেন এবং আপনাদের একটি প্রস্তুতি চলছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেটার একটি তারা পুরো জিনিসটাকে আয়োজন করছে। তো আপনাদের আয়োজন সম্পর্কে আজকে শুনবো যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সংযুক্ত সংগঠন হিসেবে ভলান্টিয়ার লীগ অথবা স্বেচ্ছাসেবক লীগের তরফ থেকে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন। জনাব মোহাম্মদ রোনেল, আপনি আগে বলেন। ধন্যবাদ টাইম টিভিকে আমাদেরকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং টাইম টিভি পরিবারকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমি বক্তব্য শুরুতেই আজকে 9/11, আপনি জানেন 15 বছর আগে টুইন টাওয়ার যে ঘটনা ঘটেছিল, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর প্রশ্ন, আমাদের বিশ্বনেত্রী জননেত্রী বঙ্গকন্যা আগামী 16 তারিখে কানাডায় মন্ট্রিয়াল এসে পৌঁছবেন। আপনি তো জানেন আগামী 17 তারিখ মন্ট্রিয়ালে জননেত্রী শেখ হাসিনার নাগরিক সম্বর্ধনা হবে, এবং বিশ্বের রাজধানী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 18 তারিখে উনি পৌঁছাবেন আমাদের মাঝে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন। আমাদের নেতা ডাক্তার সিদ্দিকুর রহমান নেতৃত্বে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এবং আগামী 21 তারিখে উনি গ্রেনাহায়াতে নাগরিক সম্বর্ধনা বক্তব্য দেবেন। এবং আমরা যারা আওয়ামী পরিবারের এবং বিভিন্ন সহযোগী সংগঠন, আমরা আওয়ামী লীগের সাথে একত্রতা ঘোষণা কাজ করছি, এবং আমরা বিশ্বাস করি, এবং আমি আপনাদের টিভির মাধ্যমে 21 তারিখের সেই নাগরিক সম্বর্ধনা আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আর আপনি কিছু যুক্ত করতে চান যে কিভাবে আপনারা প্রস্তুতিগুলো নিচ্ছেন এবং প্রোগ্রামগুলো কিরকম হবে বলে আপনারা ধারণা করছেন? আসলে বিগত দিনে, যাই হোক, ধন্যবাদ টাইম টিভিকে। আজকে চাঁদ রাত ঈদের ব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে এখানে ডেকেছেন, সেজন্য টাইম টিভির কর্তৃপক্ষকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং টাইম টিভির মাধ্যমে প্রবাসী যত ভাইয়েরা বোনেরা আছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের দিনটি আপনি জানেন, রনেল ভাই বলে গেছেন যে 9/11 কতগুলো প্রাণ এদেশে হারালো। তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তারা স্বর্গজীবী হোক। জননেত্রী শেখ হাসিনা আসবেন, প্রতিবারই তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। পাশাপাশি এদেশের সুযোজন যারা গণ্যমান্য ব্যক্তিগণ আছেন তাদের সহযোগিতায় এবং প্রবাসী জনগণের সহযোগিতায় অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হয় বিশ্বের। তো এইবার একটা আলাদা ধরনের চমক হবে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান, যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সুসংগঠিত এবং অঙ্গ সংগঠনগুলো সুসংগঠিত। আমাদের অঙ্গ সংগঠন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নেই। সেই পরিপ্রেক্ষিতে এবারের সম্বর্ধনা অনুষ্ঠানটা খুবই স্বয়ংসম্পন্ন এবং মানুষের কাছে কিছু চাওয়া পাওয়ার বিষয়ও থাকবে।
জননেত্রী শেখ হাসিনা আসবেন, যেহেতু বুধবার পড়েছেন অনুষ্ঠানটা, নাগরিক সম্বর্ধনাটা, সেই ক্ষেত্রে অনেকের কাজ থাকে, কিন্তু তারপরেও মানুষের চারদিকে যে ধরনের সাড়াগুলো আছে যে এবারের অনুষ্ঠানটা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং কাজকাম ফেলে দিও বিশ্বনেত্রী, আমি বলবো বিশ্বনেত্রী, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, তিনি বেঁচে থাকলে আমি বিশ্বাস করি বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ বেঁচে থাকবে, আল্লাহই বাঁচিয়ে রাখবে সবকিছু থেকে। তার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের উন্নয়ন যা কিছু হচ্ছে, তার মুখের দুটো কথা শোনার জন্য কিন্তু নিউ ইয়র্কের এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে, ইভেন কানাডা, মেক্সিকো থেকে এই নিউ ইয়র্কের জননেত্রী শেখ হাসিনার কথা শুনে। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের যতগুলো অঙ্গ সংগঠন আছেন সবাইকে নির্দেশ দিয়েছেন, যাদের যে দল আছেন মানে সংগঠনের সকল নেতাকর্মীদেরকে আলাদা আলাদাভাবে ডেকে আজকে চাঁদ রাত, তারপরেও কিন্তু প্রতিটা অঙ্গ সংগঠনের মিটিং হয়েছে, সম্মিলন প্রস্তুত সম্বন্ধে কিভাবে করা যায়, কিভাবে গাইডলাইন করা যায়। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি সেই গাইডলাইনগুলো দিয়েছেন। সেই ক্ষেত্রে এবার আশা করা যায় যে আল্লাহর রহমতে খুবই সুন্দর একটি অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠান দেখার মতো অনুষ্ঠান হবে। আর ডক্টর সিদ্দিকুর রহমান কিন্তু জননেত্রী শেখ হাসিনা আসার সময় এক একটা আলাদা ধরনের চমক দেন। একটা জিনিস অ্যাড করি এখানে, আপনারা জানেন কি না, এবার চেয়ারম্যান হচ্ছেন বারাক ওবামা ইউএন কনভেনশনের, জি, এবং কো চেয়ারম্যান হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সেটা জাতির জন্য একটা এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা উজ্জ্বল অর্জন। একটা উদাহরণ। এই আমাদের নেত্রী একজন নারী, এবং নারী হিসেবে যে সে যে নেতৃত্ব দিচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব একটু পরে। কিন্তু জনাব রোনেল, আপনি বলছিলেন যে একটি আপনার গ্র্যান্ড হায়াতে একটি নাগরিক সংবর্ধনা দিবেন, জনাব শাখাওয়াতও বলছিলেন যে একটি নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অর্গানাইজ করছে আওয়ামী লীগ। তো যেহেতু আজ এখন আমরা যে সমাজে বসবাস করি, একটি গণতান্ত্রিক সমাজ, প্রবাসী যারা আমরা আছি, আমাদের দেশের থেকে অবশ্যই বেশ অনেক গুণ গণতান্ত্রিক এবং পলিআর্কির দিকে অনেক এগিয়ে গেছে। সেরকম একটা সমাজে যেহেতু আমরা বসবাস করি, আমরা কি এখন আশা করতে পারি যে যারা এখানে আমাদের বিরোধী দলীয় নেতারা আছে, আমাদের সবার ইডিওলজিক্যাল চিন্তা ভাবনা ভিন্ন মত থাকতেই পারে, সেটা অন্য জিনিস, কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আসছে, সেখানে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিরোধী দলীয় যারা আছেন এই যুক্তরাষ্ট্রে, তাদের সব নেতাদের কি আপনারা আহ্বান জানিয়েছেন কিংবা জানাবেন, এরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আসলে আমি এটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি প্রথমে বলবো উনি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তারপর ওনার একটা পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। আর আপনি জানেন এখানেও দুইটা দল আছে, ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান। যখন ডেমোক্রেট ওর কনভেনশন করে বা ওদের কোন প্রোগ্রাম করে, ওদেরই লোক এটা করে, হোস্ট হিসাবে থাকে, যার কারণে এখানে ব্যানারে দেখবেন লেখা থাকে নাগরিক সম্বর্ধনা। নাগরিকরা কারা বুঝতে হবে, সবাই, সব স্তরের লোক হচ্ছে নাগরিক। সবাইকে উন্মুক্তভাবে নাগরিক সম্বর্ধনায় আসার জন্য ডক্টর সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ আব্দুল সামাদ আজাদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেকটা দক্ষ নেতারা আহ্বান জানিয়েছেন সবাইকে। আর এখানে নিচে লিখে থাকে আয়োজনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিকজ আমাদের সভানেত্রী কিন্তু প্রধানমন্ত্রী, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এটা হোস্ট করার দাবিদার এবং দাবি রাখে। অবশ্যই এখানে যে কোনো দল, মত, জাতি সেখানে ওয়েলকাম, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য শুনতে আসবেন। জি, জনাব শাখা, তাহলে এই বিষয়ে আপনার কোন কি মন্তব্য? আসলে ধন্যবাদ। আশা করছেন যে আমরা এই ডাকে সব বিরোধী দলীয় নেতারা যারা উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউ ইয়র্কে, ওনারা আসবেন? আমার তো বিশ্বাস, একান্তভাবে বিশ্বাস যে স্বাধীনতার পক্ষে যারা, তারা তো অবশ্যই আসবেন জননেত্রীর মুখের কিছু কথা শোনার জন্য, দেশের কথা শোনার জন্য। সে শুধু তো আমাদের এই নিউ ইয়র্ক আর আমেরিকার তো প্রধানমন্ত্রী না, আমরা বাঙালি জাতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। একটা জিনিস আমি অ্যাড করি এখানে, দেখেন যে দেশে আসছেন
সেই দেশ পদ্মা সেতু নিয়ে অনেক প্রপাগান্ডা, অনেক তর্ক বিতর্ক করেছেন, কিন্তু সেই নেত্রী আসছেন যে নেত্রী নিজের অধ্যয়নে আজকে পদ্মা সেতু করছেন। আপনি জানেন 1971 সালে যে দেশ আমাদের পক্ষে ছিল না, গত কয়েকদিন আগে জন কেরি, এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পষ্ট পুষ্পস্পর্শ করে আসছেন এবং জাতির পিতা হিসাবে উনি স্বীকার করে আসছেন। সেই নেত্রী আসছেন যুক্তরাষ্ট্রে, আগে দেশ তারপর দল। আমি যদি মনে করি, আপনি জনগণ যদি মনে করে, যুক্তরাষ্ট্রের প্রবাসী যদি মনে করে প্রধানমন্ত্রী উন্নয়ন, জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ উনি দিতে সক্ষম হচ্ছেন, অবশ্যই ওরা আসতে হবেই। না না, আমি একটা বিষয় কি যে আজকে এই নিউ ইয়র্কের কিছু কিছু পত্রিকার অনেক সাংবাদিক ভাইদের সাথে তারা দেশে গিয়েছিলেন, তখন তাদের আমার জ্যাকসন আজকে দেখা এবং বলল যে না, বাংলাদেশ তো খুব এগিয়ে, আমরা জাতিকে যাই শুনি আর যাই বলি বাংলাদেশের। সে বলল যে আমি রাত 12টা 1টা 2টার দিকে চলাফেরা করতেছি, কোনো অসুবিধা নেই। আর জঙ্গিবাদ যারা আছেন তাদেরকে যেভাবে নির্মূল করতেছেন, শুধু তো সরকারের পক্ষে একা সম্ভব না, আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাই। যে আপনি বলছিলেন যে নেত্রী বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন, আপনিও বলেছেন যে এবার আমরা সবাই জানি যে উনি কো চেয়ার করবেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে এবার জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে। তো আমাদের দেশের নেত্রী একজন নারী, এত দূর আমাদের দেশ আগিয়ে গেছে, সেখানে সম্প্রতি যে আমাদের মেয়ে ফুটবলাররা যেভাবে লাঞ্ছিত হয়েছে বাসে বসে আর কি, সেই এই পুরুষতান্ত্রিক সমাজ থেকে তো আসলে আমরা উঠে আসতে পারছি না বলে মনে হচ্ছে এরকম ঘটনাতে। আপনারা এই বিষয়ে কি বলবেন? নেতৃত্ব দিচ্ছেন এখানে এবং দেশে যখন যাবেন কিংবা এখানে যখন নেত্রী আসবেন, এসব জেন্ডার বিষয়ক কোনো ইস্যুগুলোকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন কিনা? দেখেন, স্বাধীনতার 23 বছর, 22 থেকে 23 বছর আমরা ক্ষমতায় ছিলাম না। বিধ্বস্ত বাংলাদেশটা কি ছিল আপনি জানেন। আপনার ঘরে যদি আগুন লাগে, এই ঘরটাকে পুনরায় সাজাতে অনেক সময় লাগবে। আর প্রত্যেকটা সেক্টরে যখন স্বাধীনতার বিপক্ষে ক্ষমতায় ছিল বিএনপি, জামাত ছিল, আমাদের সিস্টেমকে পঙ্গু করে রেখে দিয়েছিল। এই যে আপনি একটু আগে বললেন আমার নেত্রী শুধু প্রধানমন্ত্রী না, নারী, আমাদের স্পিকারও নারী। আপনি শুধু তাই না, বিরোধী আপনি বুঝতে হবে, আপনি চেয়ে দেখেন একটু মালয়েশিয়া, ব্যাংকক বা সিঙ্গাপুর, যখনই ক্ষমতায় কোনো রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান থাকে সেই দেশে কিন্তু উন্নয়ন হবেই। আপনি আমার নেত্রীকে বা আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যতটুকু সময় পেয়েছেন কাজ করে যাচ্ছেন। মানুষ কাজ করলে কিন্তু ভুল হয়, আর কাজ না করলে কিন্তু কোনো ভুল হয় না, সেটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, ছোটোখাটো ভুল হতে পারে, আর এটা কিসের জন্য হয়েছে এটা আপনারা আমার থেকে ভালো, আপনার মিডিয়াতে আছেন, ভালো করেই জানেন। এবং ইনশাল্লাহ আমার প্রধানমন্ত্রী মাননীয়, উনি কোনোভাবেই কারোই কোনো ক্ষেত্রেই যেভাবে কষ্ট হোক বা লাঞ্ছিত হোক সেটা উনি চান না। আপনারা অতীতেই দেখেছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবেন। উনি চান না, কিন্তু আপনাদের একটি সমাজের মধ্যে যেহেতু একটি দলের একটি অঙ্গ সংগঠন হিসেবে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কি করণীয় বলে আপনারা মনে করেন জনাব শওকত আলী? আমাদের ধন্যবাদ। আমি একটু পিছনের কথায় ফিরে যাব যে মহিলা ফুটবলার যারা আছেন তারা দেশে যাওয়ার পথে লাঞ্ছিত হচ্ছেন। আসলে কথাটা কিন্তু এইভাবে না আসলেই চলে। আসলে বাংলাদেশের ইতিহাসে সবকিছুই তো আগাচ্ছে, ক্রিকেটে আগাচ্ছে, মহিলার আগাচ্ছে। মহিলা বলতে আমি বুঝাবো যে আমাদের মায়ের জাত, রাইট? তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা এবং আর একটি দল মহিলা নেতৃত্ব দিচ্ছেন, স্পিকার মহিলা। সেই ক্ষেত্রে বাংলাদেশে মহিলারা লাঞ্ছিত হবে এবং হচ্ছে, এটা কখনো আমাদেরকে বিশ্বাস করা যায় না। কারণ দেখেন, আপনি যদি একটা আবেগবশত হয়ে যদি একটা কাজ করেন, যদি অনেক কিছু পেয়ে যান, আপনার মন ছুটাছুটি করবে যে কিভাবে আপনি তাড়াতাড়ি দেশে যাবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন। আপনার সিকিউরিটি সিস্টেম থাকলে, কিছু ব্যাপার স্যাপার থাকলে সেগুলো পেরিয়ে কিন্তু আপনি বের হয়ে যাবেন।
তো আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা, সেই ওই আমাদের বোনরা দেশের যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলেন, কিছু কিছু ক্ষেত্রে তারা কমান্ডগুলো না মেনে তড়িৎ গতিতে আবেগবশত, যেহেতু বিশ্বের কাছে একটা বাংলাদেশের মহিলারা ফুটবলে জয়লাভ করছে, কিভাবে আগে বাড়ি যাব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব। না, আমি যেটার উপরে আসলে জোর দিচ্ছিলাম সেটা হচ্ছে যে একটি পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের এরকম চিন্তা ভাবনাকে আসলে দূর করার জন্য আমাদের দেশে যারা নেতৃত্বে আছেন তাদের কি করা উচিত বলে আপনাদের মনে হয়? কারণ যেটা একটা বলছেন যে আবেগবশত তারা তাড়াতাড়ি চলে গেছেন, তারা হয়তো তাদের সিকিউরিটি প্রোটোকল মানেননি, এটা যদি ধরে নিই, কিন্তু আহ, আসলে এটা কতখানি সত্য সেটা আমরা খুব একটা অবগত নেই। কিন্তু আহ, একটি দেশ যেখানে এত আগিয়ে যাচ্ছে সেখানে পুরুষরা তাদের মানসিক চিন্তা ভাবনা এত পিছিয়ে আছে, আমি একটা সেই এক্সাম্পল বিষয়ে আপনারা যেহেতু পুরুষ নেতৃত্ব আমি দিচ্ছেন, একটা কি এক্সাম্পল মনে দিই করেন? আপনাকে এখানে। তনু হত্যা, জি, আপনি টিভিতে 1 সপ্তাহ 10 দিন 15 দিন কন্টিনিউ দেখেছেন, কেন দেখতে পেরেছেন? সরকার উন্মুক্ত করে দিয়েছিল বলেই দেখেছেন, এমন বিচার হচ্ছে প্রক্রিয়ায়। মাহিমা পূর্ণিমাকে যখন লাঞ্ছিত করা হয়েছিল, আপনারা দেখেছেন টিভিতে? তাহলে এখানেই বিচার করেন, আমার নেত্রী, আমার প্রধানমন্ত্রী কাজ করছেন, কিন্তু সময় হয়তো কিছু লাগবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আমরা Exact- প্রিভেনশনই তো যেতে পারছি না না। সেই এখন বিষয়ে আপনি কি বলবেন? কেন তনুর মতো একটা স্কুলে যাওয়া একটা মেয়ে তাকে রাস্তাঘাটে যে কেউ লাঞ্ছিত করবে, এরকম কেন হবে? আপনি তো মানে দেখতে পাচ্ছেন, এখন জানতে পাচ্ছেন, এবং জাস্টিস হচ্ছে, বিচার দাবি করছেন, তাও আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতা যেটা, বাক স্বাধীনতা যেটা, সেটাকে আমরা নেত্রী বা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছেন না, সবাই উন্মুক্ত হয়ে গেছেন। এবং উই ক্যান রেজ আওয়ার ভয়েস, আস্ক ফর জাস্টিস। বাট এমনও দিন ছিল আমরা তাও করতে পারি নাই, একটু সময় সাপেক্ষে, আর কিছু না। আর এখন যেভাবে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, আপনি দেখেছেন মন্ত্রীরা রাস্তায়, আপনি খাদ্য গিয়ে পরীক্ষা করছে, ফরমালিন পরীক্ষা করছে, বাসে গিয়ে বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করছে ভাড়া কত। হ্যাঁ, বাংলাদেশে এগুলো নতুন। সেই প্রসঙ্গে একটু পরিবর্তন পেছনে আসতেছে। ফিরে যাই, পেছনে ফিরে যাই। বেশ কিছুদিন আগের কথা, আমাদের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ওনার ওই যে ধান কিংবা গম নিয়ে যে একটা বিষয় হচ্ছিল, যে গমগুলো পচা পুরানো গম ছিল, এগুলো পচা বলছেন। গম ছিল, সেখানে কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে তেমন কিছু করা হয়নি। তো সেই ট্রান্সপারেন্সির জায়গায় কি বলবেন? না না না, মোহাম্মদ এটা একদম ভুল কথা। সাখাওয়াত কি বিশ্বাস? এটা ভুল কথা যে মন্ত্রীর বিরুদ্ধে কিছু করা হয় নাই, সেটা কিছু না। আপনি দেখেন, একটা স্বাভাবিক নিয়ম যেটা হলো, আপনার কাছ থেকে আমি একটা জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করলাম, রাইট? আপনি দেখাইলেন যে 100 বস্তা গম আসতেছে, তার ভিতরে আমরা যেগুলো দেখলাম, দেখা গেল যে সেগুলোর 50% ভালো। দু একটা ভালোর ভিতর দু একটা খারাপ তো ঢুকেই দিতে পারে, সবাই তো আর মানে সৎ ব্যবসায়িক না। সেই ধরনের কিছু একটা ব্যাপার আছে। কিন্তু তৎক্ষণিক যখন এই বিষয়টা জানাজানি হলো, তাৎক্ষণিকভাবে কিন্তু এটার অ্যাকশন এবং সবকিছুই কিন্তু বাংলাদেশ সরকার করেছে, মাননীয় প্রধানমন্ত্রী করেছে। জি, একটি বিষয় যেটা হয় এখানে, যে আমরা কখনোই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে, যেটা আর কি আমরা অনেক সময় পাই না, আমি বলছি না যে এই আমলে পাই না, যে কোনো সময়, সেটা আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পর থেকে অনেক সময় যেটা আমরা নাগরিক হিসেবে পাই না, যে একটা ট্রান্সপারেন্সি জনগণের কাছে তুলে ধরা, যে এই ঘটনাটা এইভাবে হয়েছে, সেই পর্যায়ে কিন্তু আমরা এখনো যাইনি। জান নাই, কিন্তু যাচ্ছেন। আজকে রামপালও যদি আপনি চিন্তা করেন, একটু রামপাল বিষয় যদি আসি, তাহলে রামপালের যে এনভায়রনমেন্টাল অ্যানালিসিস আছে সেটা কিন্তু এখনো জনগণের সামনে পেশ করা হয়নি। পেশ করা হয় না। না না, সেটা তো মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন যে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সবাই সেটা শুনেছি, কিন্তু একটা যে ট্রান্সপারেন্সি ব্যাপার আছে, ডকুমেন্টেশনের যে ব্যাপার আছে, সেটা যদি মনে করেন আমাদের একটা প্র্যাকটিস তৈরি হয় সমাজে, যে হ্যাঁ আমরা জনগণের কাছে এই জিনিসগুলোকে তুলে দিব, তাহলে জনগণের বুঝতে সুবিধা হয়, বিশ্বাস বুঝতে। করতে কিন্তু সুবিধা হয়। আপনি একটা জিনিস, না না, একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্রতিনিয়ত বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেলগুলো আছে, সেখানে কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ সেটা কিন্তু রামপাল সম্বন্ধে কিন্তু কতটুকু ক্ষতিকর, কতটুকু উপকারিত, সবগুলো কিন্তু বিস্তারিতভাবে বলতেছেন, এবং অ্যাড হিসেবে বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য। এই যে সচেতনতাটা জিনিসটা আসলো, এটা তো জননেত্রী শেখ হাসিনা সরকারের আমল থেকে, রাইট? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে একটা থলিবিহীন দেশ ছিল, বিশ্বের দরবারে কোথাও আমাদের বাংলাদেশে পরিচিত কিছুই ছিল না। আজকে দেখেন, বাংলাদেশ খাদ্য সম্পন্ন, বাংলাদেশ শিক্ষায় সম্পন্ন। ইভেন একটা জিনিস বলতে হয় যে নারী নেতৃত্ব, নারীর অধিকার,
সব কিছুই কিন্তু বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে এই সরকারের আমলে। তো একটা খোলাবিহীন একটা পাতিল, সেটাকে আস্তে আস্তে জবাবদিহিতার জায়গা আছে। ভরতে গেলে এই যে আপনি প্রশ্ন করতে পারছেন আমাকে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাবর 10টা অস্ত্র নিয়ে আসছিল বাংলাদেশে, এখন পর্যন্ত কি বলতে পারে না কোত্থেকে আসছে, কারার পিছনে ছিল, গডফাদাররা কারা। আপনারা যে দেখেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উন্নয়ন দিক দেখেন, আজকে আমাদের রিজার্ভ দেখেন যে আপনি যখন ভালো কাজ করতে যাবেন আপনার বাধা আসবেই, একটু সমালোচনা ষড়যন্ত্র হবেই। আমার জাতির জনক বঙ্গবন্ধু যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা করেছিল এবং স্বাধীন করেছিল, কয়দিন পর বঙ্গবন্ধুকে 15 আগস্ট হত্যা করা হয়েছে। এই জাতি সময় লাগবে, যে জাতি জাতির পিতাকে হত্যা করতে পারে সেই জাতির মধ্যে আপনি কি মনে করেন সবাই ফেরেশতা? চালের মধ্যে গমের চালের চাল, সময় দিতে হবে। স্বাধীনতার কয়টি বছর? আজকে আপনি 4G ইউজ করতে পারতেছেন। আমি আমেরিকায় 1990 আসার পর বিপার ইউজ করতাম। বিপার, আপনি ফোন দিতেন, শব্দ হইতো, আমি রিটার্ন করতাম। আজকে জি ছিলে বাংলার রূপকার, সজীবাদের জয়। আজকে এখনও এই নিউ ইয়র্কে ওয়াইফাইয়ের কোনো জায়গা নাই, আপনার কোনো রেস্টুরেন্টে, কিন্তু রাস্তায় বাংলাদেশের ঢাকায় স্থান আছে, আপনি ইউ ক্যান কানেক্ট ওয়াইফাই। বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা? হ্যাঁ, ভুল হবে, 10টা কাজ করলে ভুল হবে, কাজ করলে ভুল থাকতে পারে, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই বিষয়ে অবশ্যই দেশ এগিয়ে যাচ্ছে, অবশ্যই নেতৃত্বের একটা ব্যাপার আছে, কিন্তু আজকে দেশ কিন্তু আরেকটা সংকটের মধ্যে আছে। এটা আবার একটু আনতে চাচ্ছি আলোচনায়, যে ভবিষ্যৎ নেতৃত্ব তাহলে কেমন হবে। আজকে তরুণ প্রজন্মরা যে সংকটের মধ্যে আছে, জঙ্গিবাদের সাথে আটকে যাচ্ছে, জড়িত হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এই তরুণ সমাজ যারা আর কি জড়িত না, তাদেরকেও কিন্তু আজকাল সন্দেহ করা হচ্ছে। মা বাবারা অনেক আতঙ্কে থাকছে। আমরা অনেক সময় মা বাবাকেই দোষারোপ করছি যে মা বাবা বাচ্চাদেরকে দেখছে না, ছেড়ে দিচ্ছে। এখন এই বিষয়, এই যে সমাজটা আসলে অন্য একদিকে উন্নয়ন হচ্ছে আর একদিকে অন্যদিকে আগাচ্ছে, একটি সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা দেখছি যে ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বের একটা সংকট আমাদের দেশে দেখা দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা কি নেত্রীর কাছে আমি আপনাকে একটা সঠিক একটা প্রশ্ন করতে চাই। যারা জঙ্গি বা মৌলবাদ, যারা এই সন্ত্রাস করছে বাংলাদেশে, 55,598 বর্গ মাইলের একটা বাংলাদেশ, আপনি কয়েকদিন আগে দেখেছেন দিনের বেলা নিউ ইয়র্কে অজন পাখি 2জন ইমামকে হত্যা করা হয়েছে আমেরিকায়। আপনি দেখেছেন কয়েকদিন আগে নাজমা খানম, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যে জঙ্গিরা, বাংলাদেশে ওদের বয়সটা আপনি একটু বিচার করেন, 24, 25, 30। এই জঙ্গি কারা সৃষ্টি করেছিল? এই যে 22 বছরের ছেলে, 26 বছরের ছেলে, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী কিন্তু 22 বছর দিয়ে ক্ষমতায় না। ওদেরকে জঙ্গি তৈরি কারা করেছে? বাংলা ভাই সৃষ্টি কারা করেছে? একটু চিন্তা করেন। 26-27 বছরের যে ছেলে আজকে জঙ্গি, আওয়ামী লীগ তো গত 7 বছর বা 6 বছর বা 8 বছর, কিন্তু ওরা জঙ্গির ওদেরকে কারা ফেলে দিয়েছিল? আজকে কেন আজকে জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায়, কলেজে, স্কুলে ওদেরকে সুযোগ দিচ্ছে উনি কারেকশনের জন্য? কয়েকদিন আগে কয়েকটা ছেলে দেখলাম আত্মসমর্পণ করেছে। জনাব রুনেল, বিষয়টা যে জঙ্গি আসলে এটা একটা অবশ্যই একটা ইতিহাস আছে দেশের, যে আজকে বাংলা ভাইয়ের কথা বললেন যে এগুলা কাদের সৃষ্টি, সেগুলো আমরা যাওয়ার আগে একটু এখনকার প্রজন্ম নিয়ে কথা বলি। যে যেসব ছেলেরা ধরা পড়েছে এই জঙ্গি কারবারে, এরা কিন্তু সব ভালো ঘরের ছেলে, তার মধ্যে কিন্তু একজন আওয়ামী লীগের নেতার। আমি একটা জিনিস বলি, সেটা হলো যে একটু খেয়াল করতে হবে, যেটা আজকে আমরা নিউ ইয়র্কে থাকি, রাইট? আমরা অনেক ব্যস্ততা, কাজ করি, ঘরে যাই, পাশাপাশি দলের জন্য কাজ করি, দেশের কিছু উন্নয়ন হোক সে বিষয়ে পরামর্শ অথবা কাজ করি। রনেল ভাই যে কথাটা বললো যে জঙ্গি কিন্তু আওয়ামী লীগ সরকারের থেকে তৈরি হয় নাই। আপনি একটা জিনিস দেখেন যে একটা চাষাবাদ করার একটা ক্ষেত, যেখানে অনেক বীজ থাকে, লতা পাতা, শেকড় থাকে, সেই শেকড়গুলোকে সবগুলো তো আর একবারে ছাক করা যায় না। আমি মনে করি বাংলাদেশের যারা প্রভাবশালী লোকজন আছেন অনেক ব্যস্ত, সবাই যার যার কাজ নিয়ে তারা ব্যস্ত। আমরা কেউ কোনো খোঁজ খবর নেই না যে ছেলে পেলের সাথে কিভাবে কথা বলতে হবে, আন্তরিক কারো সময়ই নাই। কেননা আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা যখন ছোট ছিলাম, মানে ছোট বলতে আজ থেকে আরো
20 বছর আগের কথা বলতেছি, যে আমার বাবা মা, আপনার বাবা মা, আপনি নিজেই বলেন যে দুপুরে খেতে গেলে, সকালে খেতে গেলে একসাথে কিন্তু এক টেবিলে খেতাম, রাইট? এক টেবিলে খাওয়াতে সবসময় আলাপ আলোচনা হতো, কি তোমার স্কুল কেমন হলো, এগুলো কেমন হলো, সব বিষয় কিন্তু বলতো। রাত্রে খাবার 3 বেলা খাবারটা আমরা একসাথে খেতাম, যাই করি আর না করি, খেলতে যেতাম, সবকিছু করতাম। কিন্তু এখন এত ব্যস্ততার ভিতরে দেখেন যে আজকে যারা জঙ্গিবাদ হচ্ছে, কারা হচ্ছে, বাবা মার কোনো খোঁজ নেই। স্কুল কলেজের কথা বলতেছেন, মদত, এইগুলোরে একটা ট্রেনিং, রনিল ভাই 1 মিনিট, একটা এইগুলো একটা ট্রেনিং দিয়ে আসছে যে আপনারা, আমি তো জানেন যে তারেক জিয়া, আমরা জানি ইয়াং জেনারেশনের সে অনেক কিছু বহুত নেতৃত্ব দিয়েছেন, তার ওখান থেকেই কিন্তু এইগুলোর হাতে কলম কলম বাদ দিয়ে অস্ত্র ধরাই দিয়েছে। ওই যে একটা সিস্টেম শুরু হয়েছে, অনেক ধনের দুলারিরা আছে যে দেশে নিশা টিশা করে, সব করে, রাইট? টাকা পাবে কোথা থেকে? তখন এই যে যে জঙ্গি মদতদাতারা, এরা তো চান্স খোঁজে যে কার কার ছেলেকে নিয়ে যাব, কিভাবে করব, তাদেরকে টাকা পয়সা দিয়ে এগুলো করছে। আর আপনি যে বললেন যে আওয়ামী লীগের একজনের ছেলে এর মধ্যে গেছে, এটা ভুল। আওয়ামী লীগের আসলে যারা আওয়ামী লীগের সময় ঘটে যাওয়ার কিছু না। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে তরুণ প্রজন্ম সংকটের মধ্যে আছে, মানে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সংকটের মধ্যে আছে। সেই বিষয়ে জঙ্গিবাদ দেশে তৈরি হয়ে গেছে, জঙ্গিরা আছে দেশে, সেটা হোমগ্রোন হোক কিংবা ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স হোক, যেটাই হোক, সেটা এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। এটাকে তো দূর করতে হবে। এটা তো দূর করতেছে। এখন যদি ছেলেদের হাতে পেট্রোল বোম দিয়ে আপনি বলেন বাদ পোড়াও, মানুষ মারো, এই যে অভ্যাসটা, আপনি চরিত্রটা, যারা বোম মারতেছে, পেট্রোল বোম মারতেছে, মানুষ পুড়াচ্ছে, জ্বালাচ্ছে, বাস জ্বালাচ্ছে, এই পয়সাটা দিয়ে যার হ্যাবিটটা নষ্ট করছেন, এই ছেলেকে কে ঠিক করবে? এই যে বোমটা হাতে, আপনি টাকা 2000 টাকা হাতে তুলে বললেন বাসে বোম মারো, ও প্রত্যেক দিন 2টা বোম মারতেছে, $4000 করে 4000 টাকা পাচ্ছে, ওর অভ্যাসটা নষ্ট করে দিচ্ছেন আপনারা। আর পরে যখন অভাব অনটন, টাকা পাবে না, তখন ও তো অটোমেটিকলি এই টাকার পিছনে ঘুরবে। তাহলে ক্রেডিটেশনটা কার? কিন্তু জনাব রোনেল, পিছন দিকে তাকাবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে আমি কোথায়, আমার শরীরে কোথায় রোগটা হয়েছে। এখন এটার যে অয়েন্টমেন্টটা লাগবে সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। আপনি জানেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি সবকিছু হারিয়েছেন 75-এ। আসার পরে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। আসার পরে তিনি আমাদের, আপনারা জানেন, জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে, মীর কাসেম থেকে শুরু করে, সাকাত চৌধুরী থেকে শুরু করে, ওরা কি না চেষ্টা করেছে। আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ওনার জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন। উনি একটা কথাই জানে, একটা কথাই বিশ্বাস করে, উনি একা, ওনার সাথে আল্লাহ। উনি যে কাজ করে যাচ্ছেন, আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমার বাংলাদেশ মধ্যমায়ের দেশ হয়ে গেছে অলমোস্ট। আমার বাংলাদেশে $30 বিলিয়ন রিজার্ভ, আমার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। এবং আমাদের আছে জয়, সজীবাদের জয়, আবার বাংলাদেশের ইনশাল্লাহ হবে জয়। আজকে টাইম টিভিতে বলে গেলাম, কারণ আমার সজীবাদের জয় খাম্বা চুরি করবে না, আমার সজীবাদের জয় হাওয়া ভবন তৈরি করবে না। জি, আমরা এইসব আলোচনার মধ্যে সম্পৃক্ত আরো কিছু বিষয় আছে যে আমাদের দেশের বাংলাদেশের সম্পর্ক আশপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে, যেরকম তিস্তা চুক্তি বলেন কিংবা ফারাক্কা বাঁধ বলেন, কয়দিন আগে বন্যা হয়ে গেল দেশে, এবং এক একজন মন্ত্রী এক এক রকম ভাষ্য দিয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উনি এক কথা বলেছে যে কোনো ক্ষতি হবে না দেশের। মতিয়া চৌধুরী একরকম মন্তব্য দিয়েছেন যে এটা কোনো বিগ প্রবলেম না। কিন্তু আমাদের দেশের, আমরা জানি যে আমরা খুব অ্যাডাপটিভ মানুষজন, আমরা বন্যাকে অ্যাডাপ্ট করতে পারি খুব সহজে। এটা একদম আমরা সবকিছুতে চ্যালেঞ্জ করতে পারি। এটা বলে যে বাংলাদেশের নাগরিকরা খুব ভালো, দেয়ার অ্যাডাপটেশন পাওয়ার ইজ ভেরি গুড। এই জিনিসটা নাগরিকদের মধ্যে ভালো বলে আমরা উতরে যাচ্ছি। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আছেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে, এবং রোনেল ভাই যুক্তরাষ্ট্র থেকে নেতৃত্ব দিচ্ছেন। নেত্রীর কাছে কি আপনারা এই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করবেন যে বাংলাদেশের এইসব ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো কিংবা আন্তরিক যেসব বিষয় আজকে আমরা আলোচনা করলাম, এগুলো নিয়ে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে যেগুলো নিয়ে আলোচনা করলে, আপনারা যদি করেন তাহলে সেটা একটি ইনফ্লুয়েন্স দেশের মধ্যে কিছু হতে পারে? আপনি জানেন বিশ্ব নেত্রী, আমি কিন্তু বক্তব্য শুরুতে ওনাকে বিশ্ব নেত্রী বলেছি, কারণ কনভেনশনে যখন উনি কো চেয়ারম্যান থাকবেন,
আপনি জানেন কতটা দেশ রাষ্ট্রপতি জি ওরা আসছেন। আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা ওনার বিচক্ষণ দিয়ে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন। অবশ্যই উনি কি করবেন, কি করছেন আপনারা আমাদের ভালো জানেন। আপনাদের এখানে অনেক বুদ্ধিজীবীরা আসে, বসে, আমরা কথা শুনি, দেখি। আমরা কথায় বিশ্বাস না, কাজে বিশ্বাসী। আসেন, আমার নেত্রী 21 তারিখে আপনাকে আসার, আমাদের নেত্রী একটা জিনিস শেখাচ্ছে আমাদেরকে, বলতে হয় স্বপ্ন দেখা। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখেছি বলেই পদ্মা সেতু হচ্ছে, স্বপ্ন দেখেছি বলেই কিন্তু কর্ণফুলী টানেল হবে, অনেক কিছু হবে। সময় দেন, ইনশাল্লাহ। না, এই যে রিসেন্টলি এই একটা যে জিনিস এই যে দেখলাম, রাজাকার মুক্ত বাংলাদেশ হতে পেরেছি, আমার 30 লক্ষ 2 লক্ষ মা বোন আত্মার শান্তি পাচ্ছে, সেটা কি আপনি সহজে অর্জন? অনেক বড় অর্জন। গতকালকে না পরশু ভারতে একটা স্টেটমেন্ট দেখলাম, আমি জন কেরিও বললো বিশ্বে, আমার কথা আপনি নাই নিলেন, কারণ আমি আজকে মুজিবপুর পরে আসি, আপনি বলবেন আমি দলের লোক। একটি বার আপনি নিজে চিন্তা করে দেখেন, গুগলে সার্চ করেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন। না তারপরে আর একটা ব্যাপারে কি, যেমন দেখেন এই মহাজোটের নির্বাচনী ওয়াদায় কিন্তু 10 টাকা চালের কথা বলছে। এক্স্যাক্টলি। জি আপনি দেখেন কতজনে কত পদের কথা বলছে, যে চাল 10 টাকা দিল না, কত ব্যঙ্গ করে কত কিছু বললো। দেখেন 5 লাখ লোককে দিয়ে প্রথমে শুরু করলো জননেত্রী শেখ হাসিনা, ঠিকই 10 টাকা চাল দিচ্ছে। এবং আপনার কাছে আস্তে কি কোনো আস্তে, তথ্য আছে যে এটা ভবিষ্যতে হ্যাঁ এটা কন্টিনিউ, চালিয়ে এটা তো যাওয়ার, শুরু, এটা তো কেউ শুরু, যে কোনো জিনিসেরই তো একটা শুরু আছে, শেষ তো আপনি দেখবেন। নেত্রী যে জিনিসটা মুখ দিয়ে বলছে, আল্লাহর রহমতে প্রতিটা জিনিস বাংলাদেশে কিন্তু বাস্তব হইতেছে। এবং আপনি যেটা বললেন না যে জঙ্গিবাদ, তারপর আজকের সমাজের ছেলে পেলে, এগুলো দেখেন, আমরা যখন কলেজে উঠি, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ছাত্রলীগের সংসদ ছিল, ছাত্রলীগের, আমি ছাত্রলীগ বলবো না, ছাত্র সংসদ ছিল, সেখানে বিভিন্ন দল অংশগ্রহণ করছে। কিন্তু আজকে ছাত্র সংসদগুলো নেই, রাইট? ছেলে পেলে কলেজে যে ব্যস্ততা ওইদিকে নাই, কিন্তু এইগুলোকে কে বন্ধ করছিল? আজকে ওই বন্ধর কারণেই তো আজকে ছাত্ররা মনে করেন যে বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে। কিন্তু সেইগুলো আমাদের জননেত্রী শেখ হাসিনার কিন্তু ইয়ে আছে যে, সাখাওয়াত বিশ্বাস, একটি বিষয় একটু এখানে আপনার নজরে আনতে চাই, কারেক্ট মি ইফ আই এম রং, যে ছাত্র রাজনীতিটা যেটা খুব প্রয়োজন অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে আছে, কিন্তু আজকে ছাত্র রাজনীতির মধ্যে আওয়ামী লীগ বিএনপি সবকিছুতে যেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেসব বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওগুলা হচ্ছে গিয়ে সব মারামারি করে সব হল বন্ধ হয়ে যাচ্ছে, সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেপেলেদের পড়ালেখাতে অনেক ইম্প্যাক্ট হচ্ছে, আপনার একটা ব্যাকলগ হয়ে যাচ্ছে। তাহলে আপনি এই ছাত্র রাজনীতির সাথে এরকম একটি অসুস্থ পরিবেশ, এটাকে আপনারা কিভাবে দেখবেন? আসলে কোনো অসুস্থ কিন্তু পরিবেশ নেই এখন। না না, আপনি আমার সব সাথে জায়গায়, আসার আমি পরে- এতদিন যে না না, জিনিসগুলো এতদিন বলে যেটা আসছি, ছিল সে এতদিন জিনিসটা আমি এখনো হচ্ছে, এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক আপনি কিছু দেখেন আগে পেপার পত্রিকা খুলে, এখন তো আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ, দেখেন ডিজিটাল বাংলাদেশে আমাদের নেত্রী ডিজিটাল বাংলাদেশ বাড়াতে ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু সেদিন দেখলাম যে বলতেছিল যে ভারতের ডিজিটাল আপনি ভারত বিশ্বজিতের করার কথা জন্য। বলে গেছেন। না না না, না না, এক আপনি এক দেখতে মিনিট, রনিল পেরেছেন, ভাই, বিচারও হয়েছে। রনিল ভাই, না না, এই কিন্তু বিশ্বজিতের ব্যাপারে তো অনেকে আসাদুল্লাহ বলছিল মাস্টারকে যে যখন আপনি- যেটার কোনো বিচার হয় না, ছাত্রলীগের ছেলেরা করছে অন্যায়, যে করে জননেত্রী শেখ হাসিনার কাছে একটু কারো থামিস। ছাড় নাই, ছাড় নেই। তার ফ্যামিলির লোক হইলো যেই হোক। এই জন্যই তো জননেত্রী শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের যত বড় বড় নেতারা আছেন দেশের, সবাই জানে উনি এক কথার লোক। উনি আসলে, ওনার তো নিজের কিছু চাওয়া পাওয়ার নাই, তার চাওয়া পাওয়া তো বাংলার জনগণের জন্য। তার যদি ব্যক্তিগত, তার ছেলে সজীব, আজকে যে ডিজিটাল যুগ, আমরা এই জায়গাতে বাংলাদেশের মানুষ কোনো খবর দেখতে পারে না যে কোথায় কি হইলো, কিন্তু আমরা আগে দেখে ফেলি। ফেসবুকের যুগ, ফেসবুকে এখন লাইভ, যে কোনো জায়গা থেকে লাইভ জিনিসটা, এই জিনিসটা তো আগে ছিল না, যে কোথায় কোন গ্রামে খুন হইলো, কি হইলো, এগুলো কিন্তু পরে 4-5 দিন পরে জানা যেত। এখন কিন্তু টিভির স্ক্রিন খুললেই দেখা যায় যে ফরিদপুরের এক জায়গা খুন, কিংবা গরুর হাটে, এই যে দেখেন কুরবানিগুলো আসছে, রাইট? আজকে কুরবানিতে বিভিন্ন, দেখেন বিভিন্ন দেশের, আগে কুরবানিতে কত ধরনের দুর্নীতি, কত গরুর হাটে কত কিছু হতো। আপনি দেখেন সব দিকে কন্ট্রোল। আস্তে আস্তে সময় দেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা আস্তে আস্তে করতেছেন সবগুলো। বাংলাদেশে আল্লাহ যদি আমার নেত্রীকে বাঁচিয়ে রাখে, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, জনগণের বিশ্বাস, যে যদি বেঁচে থাকে বাংলাদেশ
2041 সালের মধ্যে বিশ্বের দরবারে অনেক উন্নত দেশ এবং 1 নম্বর দেশ হিসেবে থাকবে। আমাদের কিন্তু এবং এমনিকে আমাদের থাকতে হবে না, প্রজন্ম আমাদের মনে হয় দেশে না যেতে বিদেশে হবে। আসতে হবে। কেউ আসতে হবে না, এখান থেকে বরং আমাদের বাংলাদেশে প্রজন্ম যাবে। হয়তো দেখেন সজীবাদের জয়, আপনি হয়তো দেখেন টিভিতে সজীবাদের জয় এই প্রজন্মকে নিয়ে অনেক টক শো করে, লাইভ করে, আইটির উপরে প্রচন্ড কাজ করতেছে। আর তারা হালিম কথা বলি, উনি কাজ করতেছেন। আমাদের এখান থেকে শাহজাহান মাহমুদকে নেওয়া হয়েছে ওয়াশিংটন থেকে, কাজ কাজ হচ্ছে। একটা ভালো মানুষ আপনি একটা কথা বলতে পারবেন, আমাকে প্রমাণ দিতে পারবেন যে আপনার তারেক রহমান বাংলাদেশের দুর্নীতির চা করেছে, আর আপনি দেখেন সজীবাদের জয় ফর দ্য বাংলাদেশ? আস্ক এন্ড জাজ ইউরসেলফ। এগুলো আসলে বিতর্ক চলতেই দুঃখ থাকবে লাগে, এসব দুঃখ লাগে। বিষয় নিয়ে। আমরা আজকে আপনারা এত ব্যস্ত সময় নিয়ে আমাদের এখানে আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে হাতে বেশি সময় নেই, আমাদেরকে এখানে বিদায় নিতে হবে। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের দুজনের কাছ থেকে, আপনার কাছ থেকে 2 মিনিট, আপনার কাছ থেকে 2 মিনিটে শুনতে চাই যে যেহেতু নেত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, সেজন্য আপনাদের এই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের জন্য আপনাদের কি বক্তব্য থাকবে? আমি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেক বর্ষীয়ান নেতাদের পক্ষ থেকে এবং আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আগামী 21 তারিখে গ্র্যান্ড হায়াতের নাগরিক সম্মেলনে আসার জন্য অনুরোধ করব। আসুন, দেখুন আমার নেত্রী কী বলে, শুনুন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। ক্ষুধা, দারিদ্র, জঙ্গি মুক্ত বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সোনার বাংলা সোনায় পরিণত হবে, এই আশা ব্যক্ত করছি। এবং আবারও আগামীকালকে ঈদের সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। জনাব শাখাওয়াত বিশ্বাস। ধন্যবাদ। আমার প্রবাসী সকল ভাই বোনদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আমরা অনেক ব্যস্ততার মধ্যেও এখানে রাজনীতিতে জড়িয়ে থাকি, দেশকে ভালোবাসি বিদায়। আমাদের প্রধানমন্ত্রী একটা দলের হতে পারে, কিন্তু সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যদি নিরপেক্ষ দৃষ্টিতে তাকিয়ে দেখি, প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য যে কাজগুলো করতেছেন সেগুলো হলো মডেল। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আমি বলবো নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রতিটি নাগরিকেরই কর্তব্য, যাদের আমরা এখানে থাকি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন, তার কথা শোনার জন্য কোনো দাবি দেওয়া থাকলে সেগুলো আমরা প্রবাসী থেকে তার কাছে জানাতে পারি। খুব অনেক আমরা কিন্তু যারা যারা নেতৃত্ব এখানে দেই কিংবা কর্মী আছি, আমাদের ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন সফল সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ ভাই, এরা প্রতিটা দিন রাত কিন্তু কষ্ট করে কিন্তু এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানটা সফল করার জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন। আমি যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের একজন সাবেক নেতা, এখন বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে যেহেতু আছি, আমি যেহেতু নিউ ইয়র্ক প্রবাসী, আমার সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন, দলমত নির্বিশেষে আসুন, এসে জননেত্রী শেখ হাসিনার নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানকে সফল করুন এবং নেত্রীর জন্য দোয়া করেন যাতে নেত্রী বাঁচিয়ে রাখেন, আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। নেত্রী বেঁচে থাকলে আমাদের বাংলাদেশ আরো উন্নত হবে, জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ক্ষুধা মুক্ত, সব কিছু মুক্ত। আল্লাহর রহমতে বাংলাদেশটা একটা সুন্দর সফল হবে। টাইম টিভিকে অনেক অনেক ধন্যবাদ এবং টাইম টিভির মধ্য দিয়ে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা পরিবার পরিজনকে নিয়ে শত ব্যস্ততার মধ্যে ঈদের দিনটা সুন্দরভাবে কাটান, এই কামনা করি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং সবাইয়ের কাছে অনুরোধ রইল, ম্যানহাটন 42nd স্ট্রিট লেক্সিংটন গ্র্যান্ড হায়াট হোটেলে নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান হবে 21 তারিখে। আপনারা সবাই আসবেন, দলে দলে যোগদান করে এবং এই অনুষ্ঠানটাকে সফল সার্থক করুন। যদি আমরা এই অনুষ্ঠানটাকে সফল এবং সার্থক করে পারি, আমাদের বাংলাদেশের জন্য আরো একটা প্রচার। সেই ক্ষেত্রে সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও।
দর্শক আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমাদেরকে। আগামীকাল আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। কালকে ঈদ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।